দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছে আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশবরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিসের নতুন ধরন। আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার কে এম মোর্শেদ মামুন, সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ BSMU থেকে। আমাদের চিকিৎসকের পরামর্শের জন্য আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 982405 নাম্বারে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। ধন্যবাদ আপনাকে। আমরা আজ কথা বলতে যাচ্ছি ডায়াবেটিসের নতুন ধরন নিয়ে। এতদিন ধরে কিন্তু আমরা জানতাম যে ডায়াবেটিসের দুটো বা তিনটা ধরন আছে, টাইপ A, টাইপ 1, 2, 3 যেটাকে বলা হয়। হঠাৎ করে জানা গেল যে ডায়াবেটিসের একটা নতুন ধরন আছে, টাইপ 5 যেটাকে বলছি। এবং সম্প্রতি আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন থেকে কিন্তু টাইপ 5 ডায়াবেটিসকে একটা ডায়াবেটিসের রোগ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আজ আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে টাইপ 5 ডায়াবেটিসটা আসলে কি। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন। আমরা সাধারণত জানি যে টাইপ 1, টাইপ 2 ডায়াবেটিস, এছাড়া টাইপ 3 একটা আছে, আর হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় যেটা জেস্টেশনাল ডায়াবেটিস বলা হয়। কিন্তু এই এখন যে নতুন একটা ডায়াবেটিসের ধরন বলা হচ্ছে, এটাকে টাইপ 5 ডায়াবেটিস বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা নতুন নয়, এটা আগেও ছিল, সেটার নামটা ছিল অন্য। সেটা হচ্ছে ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস মেলাইটাস, অর্থাৎ যাদের ম্যালনিউট্রিশন ছিল এই নামেই বলা হতো। কিন্তু যেহেতু এইটা অনেকের মধ্যে চিকিৎসকরাও কনসার্ন ছিল না, মানুষের মধ্যেও সচেতনতা ছিল না, এবং হচ্ছে যে দেখা যায় যে এটার চিকিৎসা পদ্ধতি এবং নির্ণয় অনেক সময় এটা ভুলভ্রান্তি হতো। সেই জন্য এটাকে অধিক গুরুত্ব দেওয়ার জন্যে ওয়ার্ল্ড ডায়াবেটিক ফেডারেশন, যেটা হচ্ছে যে 2025 সালে ব্যাংককে যে ওয়ার্ল্ড কংগ্রেসটা হয়েছিল, সেইখানে কিন্তু এই নতুন নামটা দেওয়া হয়েছে। এটা স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা টাইপ 5 ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, তো এটা তো হলো টাইপ 5 ডায়াবেটিস মেলাইটাস, এবং আপনি তার সাথে কিন্তু আমাদেরকে স্যার জানিয়েছেন যে আসলে টাইপ 5 ডায়াবেটিস মেলাইটাসটা আগে থেকেই ছিল, এখন হচ্ছে বর্তমানে আসলে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে। তবে কাদের হওয়ার ঝুঁকি এখানে সবচেয়ে বেশি, আমি এটা একটু জানতে চাই। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটি হচ্ছে যে সমস্ত মারা প্রেগনেন্ট অবস্থায় যদি অপুষ্টিতে ভোগে, তাহলে তার বাচ্চা আক্রান্ত হতে পারে। এবং শিশু যারা আছে তাদের যদি ম্যালনিউট্রিশন থাকে, অপুষ্টিতে ভোগে, এবং বাড়ন্ত বয়সে যদি অপুষ্টিতে ভোগে, এছাড়া যে সমস্ত জায়গাতে খাদ্যের অভাব আছে বা রিফিউজি হিসেবে যারা বিভিন্ন জায়গায় আছে, আশ্রিত হিসেবে আছে, তাদের মধ্যে একটা খাদ্যের অভাব হতে পারে, তাদের মধ্যে এই ধরনের ডায়াবেটিসটা বেশি দেখা যায়। আচ্ছা, তো এখানে তো বললেন যে অপুষ্টির অভাব, এখন পুষ্টির তালিকাতে অনেক কিছুই আছে, শর্করা, আমিষ, হচ্ছে ফ্যাট, অনেক কিছু আছে। তাহলে স্পেসিফিকলি যদি জানতে চাই যে কোন ধরনের পুষ্টির অভাব হলে টাইপ 5 যে ডায়াবেটিস মেলাইটাস, সেটা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। অর্থাৎ যখন ম্যালনিউট্রিশনে ভোগেন তখন কিন্তু সব ধরনের খাবারই, সেটা আমাদের হচ্ছে যে শর্করা, প্রোটিন, তারপর হচ্ছে ফ্যাট, এবং হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো ভিটামিন, মিনারেলস, এই সবেরই কিন্তু অভাব হয়। তারপরেও হচ্ছে যে এখানে প্রোটিন এবং মিনারেলস এইগুলি অনেক বেশি দায়ী থাকে। তো যখন এটা ম্যালনিউট্রিশন থাকে, তখন কিন্তু প্যানক্রিয়াসটা আমরা জানি যে আমাদের ইনসুলিন তৈরি হয় আমাদের শরীরের মধ্যে। অগ্নাশয় বা প্যানক্রিয়াস নামে একটি অঙ্গ আছে, সেইখানে বিটা সেল আছে, সেই বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয়। এখন ম্যালনিউট্রিশনে ইনসুলিনটা যথেষ্ট ডেভেলপড হতে পারে না, যার ফলে বিটা সেলও কম থাকে এবং ইনসুলিন প্রোডাকশনটা কমে যায়। তো ওইটাই যেটা বলছিলাম যে মার যখন প্রেগনেন্ট অবস্থা অপুষ্টিতে ভুগবে, তখন কিন্তু বাচ্চা সেটা তার প্যানক্রিয়াসটা ডেভেলপড হবে না, অথবা সে শৈশব অবস্থায় যদি অপুষ্টিতে ভোগে, তাহলে প্যানক্রিয়াসটাও ডেভেলপড হবে না, সম্ভাবনা থাকে। স্যার, আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে আরো জানবো। একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, ওনার প্রশ্নটা আমরা নিয়ে নিই। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম অলিউর রহমান, বাংলাদেশ সিলেট থেকে বলছিলাম আমি। জি, শুনতে পাচ্ছি দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি ডায়াবেটিস রোগী, আমি কমপ্লিট 30 ওষুধ খাচ্ছি। স্যার, অনেকে বলে যে কমপ্লিট 30 ওষুধ খেলে নাকি কিডনিতে সমস্যা হয়। এখন কি আমি ইনসুলিন ব্যবহার করতে পারবো কিনা, স্যারের কাছ থেকে এটা একটু পরামর্শ চাচ্ছিলাম। স্যার, আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনার ডায়াবেটিস কত বছর ধরে? এটা আজকে 3 বছর যাবত।
আপনার ওষুধ খেয়ে যে ওষুধটা খাচ্ছেন সেটা কি নিয়ন্ত্রণে থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনার অন্য কোনো রোগ আছে, কিডনির সমস্যা অথবা হার্টের সমস্যা বা আদার না না জানা কোনো এমনি রোগ কোনো, আছে কিনা? না 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 এমনি কোনো সমস্যা নেই স্যার। ওকে, ধন্যবাদ। দর্শক, আপনি যে আমাদের প্রথম কথা হচ্ছে যে ডায়াবেটিস যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ রাখতে হবে। এখন নিয়ন্ত্রণ রাখার তিনটা উপায়। একটা হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন, আর একটা হচ্ছে জীবনযাত্রার পরিবর্তন অর্থাৎ হাঁটা ব্যায়াম করা, আর একটা হচ্ছে ঔষধ। সেই ঔষধটি হতে পারে ট্যাবলেট হতে পারে অথবা ইনসুলিন হতে পারে। এখন শুরুতেই যে অনেকের মধ্যে আমাদের একটা ধারণা আছে যে ইনসুলিন নিলে ভালো থাকে, কমপ্লিকেশন হয় না, অথবা বড়ি খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে, যেমনটা ইনি প্রশ্ন করলেন। আসলে সেরকম নয়। যদি কারো অন্য কোনো সমস্যা না থাকে তাহলে প্রধান লক্ষ্য হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করা। সেটা এই তিনটা উপায়ে। এখন যদি বড়িতে যদি কারো ডায়াবেটিস কন্ট্রোল থাকে তাহলে সেটা হবে, যদি তার অন্য কোনো প্রবলেম না থাকে। আর যদি কিছু কিছু ক্ষেত্রে যখন বড়িতেও ডায়াবেটিসের মাত্রা বেশি থাকছে তখন কিন্তু সাথে ইনসুলিন, অথবা শুধুমাত্র ইনসুলিন অথবা বড়ির সাথে ইনসুলিন। কারণ হচ্ছে যে ডায়াবেটিসের শুরুতেই কিন্তু যখন ডায়াগনোসিস হয় সারা ওয়ার্ল্ড ব্যাপী কিন্তু ফার্স্ট লাইন ডায়াগি এখন কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত উন্নত দেশে তারা এক ধরনের ইনজেকশন ড্রাগ অফ চয়েস, আর না হলে কিন্তু মেটফরমিন, সেটা ট্যাবলেট। এবং কারো যদি মেটফরমিন ট্যাবলেট খেয়ে ডায়াবেটিস কন্ট্রোল থাকে ট্যাবলেটের সাথে জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন, তাহলে কিন্তু সাফিসিয়েন্ট, এতে কোনো ঝুঁকি নেই। ঝুঁকি নেই। আশা করছি দর্শক আপনার উত্তরটা পেয়েছেন। এবার একটু জানতে চাই যে ডায়াবেটিসের যে নতুন ধরন বা টাইপ 5, এটার যে লক্ষণগুলো রয়েছে সেটা কি সাধারণ যে অন্যান্য যে ডায়াবেটিসের টাইপগুলো রয়েছে, টাইপ 1, টাইপ 2, তার মতোই নাকি কোনো ভিন্নতা আছে এখানে? অনেকটা তার মতোই, অর্থাৎ সাথে শুধুমাত্র তাদের অপুষ্টির লক্ষণ, অর্থাৎ শরীরের ওজন কম থাকবে। আমরা যদি বিএমআই বলি 19-এর কম থাকবে। আর অন্যান্য লক্ষণ যেমন হচ্ছে ওজন কমে যাওয়া, তারপরে হচ্ছে যে ঘন ঘন পানি পিপাসা লাগা, ঘন ঘন প্রস্রাব হওয়া, তারপর শরীরে বিভিন্ন জায়গায় ইনফেকশন বা কোনো জায়গায় কেটে গেলে ক্ষত সহজে শুকাচ্ছে না, এই সমস্ত, বা সরাসরি কমপ্লিকেশন নিয়েও প্রেজেন্ট করতে পারে। এই সমস্ত জিনিসগুলি সবই থাকবে, কিন্তু তাদের শরীরের ওজনটা কম থাকবে এবং অপুষ্টির অন্য অন্য লক্ষণগুলি থাকতে পারে। স্যার, ডায়াবেটিস টাইপ 5 এর সাথে ত্বক বা চুলের অস্বাস্থ্য বা মানে হচ্ছে স্বাস্থ্য দুর্বল হয়ে পড়া বা চুল অতিরিক্ত পড়া বা ত্বক নষ্ট হয়ে যাওয়ার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে কিনা? হ্যাঁ, এটি সম্পর্ক আছে। যখন ডায়াবেটিস থাকবে এবং বেশি ব্লাড সুগার সবসময় যদি বেশি থাকে তখন তার ত্বকের বিভিন্ন রকম ত্বক রুক্ষ খসখসে হয়ে যেতে পারে, ত্বকের লাবণ্যতা হারাতে পারে, চোখের সমস্যা হতে পারে, চোখের মধ্যে ছানি দেখা দিতে পারে এবং চোখের ভিতরে রক্তক্ষরণ সহ পানি বের হয়ে আসতে পারে, এবং চুলেরও চুল পড়ে যাওয়া সহ এবং চুলের গ্রোথ কমে যাওয়া, সেগুলো কিন্তু হতে পারে, সেখান থেকে হতে পারে। তো মায়ের যদি হচ্ছে গর্ভাবস্থায় হচ্ছে মায়ের যদি টাইপ 5 ডায়াবেটিস থাকে, আমরা তো নর্মালি জানি যে জেস্টেশনাল ডায়াবেটিস যেটা, সেটা কিন্তু মায়েদের হয়ে থাকে, তার সাথে যদি অপুষ্টিও থাকে তখন সেই বাচ্চার কি হচ্ছে জন্মের পর টাইপ 5 ডায়াবেটিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? আপনি ঠিকই বলেছেন যে মার হচ্ছে যে প্রেগনেন্ট অবস্থায় তার অপুষ্টিতে ভুগছিলেন, এবং যেহেতু বাচ্চার প্যানক্রিয়াস ডেভেলপড হবে না, তারপরে বাচ্চার একদম শৈশব অবস্থা থেকে অথবা বাড়ন্ত যে সেই টাইপ 5 ডায়াবেটিসটা হতে পারে। স্যার, এই মুহূর্তে আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, আমরা হচ্ছে একটু আমাদের দর্শকের প্রশ্নটি নিয়ে নিই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে মনসুর বলতেছি। ওয়ালাইকুম আসসালাম মনসুর, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমি স্যারের কাছে একটু প্রশ্ন করতে, আমার বয়স হচ্ছে যে 58, তো আমার ডায়াবেটিসের বয়স হচ্ছে যে 22 বছর ধরে ডায়াবেটিস চলতেছে। তো আমার ক্রিয়েটিনা ভালো আছে, মানে জিএফআরও মোটামুটি আছে, তবে ডায়াবেটিস সবসময় ফ্ল্যাকচুয়েট হয়। তো আমার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় মাঝে মধ্যে সামটাইমস। তা আমি ইনসুলিন নিচ্ছি যে আজকে প্রায় 15 বছর বিগত হয়ে যাচ্ছে ইনসুলিন, জেনসুলিন এম প্লাস। এর সাথে আমার হাইপারটেনশন আছে, বিপি, এটাও ফ্লাকচুয়েট হয় মাঝে মধ্যে। রিসেন্টলি 6 মাস ধরে এটা হচ্ছে যে। এখন এটার জন্য আমি একটা এন্ডোক্রাইনোলজিস্ট আমাকে দিয়েছিল এম্পাডাব এম, এটা দিয়েছিল। এটা খাওয়ার প্রেক্ষিতে আমার 5 + 500 mg, তো ওইটাই খাওয়ার প্রেক্ষিতে আমি একদম উইক হয়ে গেছিলাম।
পরবর্তীতে আমাকে প্রেশারের ওষুধটা আমি আমার একজন রিলেটিভ ডাক্তার উনি চেঞ্জ করে দিয়েছে। দর্শক বর্তমানে কি সমস্যা হচ্ছে? আচ্ছা, বর্তমানে সমস্যা হচ্ছে যে আমার এই যে আজকে 22 ইয়ার্স আমার মানে ডায়াবেটিসের বয়স। এখন পরবর্তীতে এখন আমার ওই আরেকটা ঘুম না হয় টেনশনের জন্য, স্ট্রেস, মূলত ফ্লাকচুয়েট হচ্ছে আপনার ডায়াবেটিসটা, এটা হচ্ছে যতটুকু হ্যাঁ। বুঝতে পারছি। জি স্যার। ফ্লাকচুয়েট হচ্ছে, ইনসুলিনই নেই কন্টিনিউ। আচ্ছা, উনি হয়তো জানতে চাচ্ছেন এই যে ফ্লাকচুয়েট হচ্ছে ইনসুলিন নেওয়ার পরেও, সেই বিষয়ে আসলে কি করতে পারেন আচ্ছা, তিনি? আপনি কি জানেন যে আপনার ডায়াবেটিসটা টাইপ 1 না টাইপ 2? নিশ্চয়ই টাইপ 2ই হবে, কিন্তু তারপরেও কি জানেন? স্যার উনি এই মুহূর্তে আমাদের সাথে ফোন আচ্ছা। কলে নেই। আমরা তো ওনার কথা অনুসারে মনে হচ্ছে যে ওনার টাইপ 2 ডায়াবেটিসে ভুগছেন এবং অনেক দিন ধরেই, অল্প বয়সে ওনার টাইপ 2 ডায়াবেটিস হয়েছে। এখন সাধারণত ডায়াবেটিস যখন দীর্ঘমেয়াদী হয়, টাইপ 2 ডায়াবেটিস, উনি উল্লেখ করেছেন 22 বছর ধরে। হ্যাঁ 22 বছর ধরে, এখন ওনার 52 ইয়ার্স, 62 সম্ভবত। তো এখন এই দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থাকার কারণে শরীরের ভিতরে যে আমাদের যে বিটা সেল, প্যানক্রিয়াসের যে বিটা সেল, সেটাও কিন্তু মাত্রা কমে যায় এবং শরীরের ইনসুলিন সিক্রেশনটা কিন্তু কমে যায়। অর্থাৎ শরীরের নিজস্ব ইনসুলিন টাইপ 1-এর মতো কিন্তু এটা আচরণ করছে। কেন? কারণ দীর্ঘমেয়াদী টাইপ 2 ডায়াবেটিস থাকার কারণে, কারণ বিটা সেলগুলি বার্ন আউট হয়ে যায়। এখন এই সমস্ত ক্ষেত্রে তখন কিন্তু এইটা ফ্ল্যাকচুয়েট, এটা ব্রিটেল ডায়াবেটিস বলা হয়, ফ্ল্যাকচুয়েট করতে পারে। এখন ফ্ল্যাকচুয়েটের আরও অনেকগুলি কারণ আছে। কেউ যদি খাদ্যাভ্যাসের মানে সঠিক নিয়মটা যদি না পালন করে, অথবা বেশি এক্সারসাইজ, অথবা এক্সারসাইজের সময়টা যদি ঠিকমতো না হয়, অথবা অনেক সময় অন্য একটি হরমোনের অভাবের ক্ষেত্রে হয়, যেমন কর্টিসল হরমোন, এটি যদি অভাব থাকে, বা কারো যদি ডায়রিয়া থাকে, বিভিন্ন রোগের কারণে অনেক মেল আবার হাইপারটেনশনের কথা হিস্ট্রি উনি তো দিয়েছেন। এই সমস্ত কারণে কিন্তু ডায়াবেটিসটা ফ্লাকচুয়েট করতে পারে। এখন আবার দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থাকার কারণে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডোজের কারণে কিন্তু ফ্লাকচুয়েট করতে পারে। তো ওনার জন্য সবচেয়ে বেস্ট হবে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেয়ে আপনার জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, এগুলি আপনি বিস্তারিত বলেন, এবং প্রয়োজনে উনি কিছু পরীক্ষা করবেন। সেইটার মাধ্যমে কিন্তু অন্য কোনো কারণ আছে কিনা সেটা জানা যাবে। এবার তারপরে হচ্ছে যে আপনার ইনসুলিনের যে ডোজটি দিবেন, যে মাত্রায় দিবেন এবং যেই সময়ে দিবেন, সেভাবে সঠিকভাবে নিলে আমার মনে হয় যে আপনার এই সমস্যাটির সমাধান হবে। ধন্যবাদ। স্যার এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত আছেন, ওনার প্রশ্নটা আমরা জি। নিব। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। স্যার আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক বলছিলাম রংপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম ওমর ফারুক, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি 3 বছর থেকে আমার ডায়াবেটিস ছিল। আমি 2 বছর আগে একটি পিএলআইডি অপারেশন করি আর কি। অপারেশন করার পরে আমি ডায়াবেটিসটা একটু কন্ট্রোলে ছিল, কিন্তু গত 1 মাস থেকে ডায়াবেটিসটা আমার 27, 28, 29। আমি ইনসুলিন দিচ্ছি এবং ট্যাবলেট খাচ্ছি, তো আসলে কোনোভাবেই কমতেছে না স্যার, 20-এর নিচে কোনোভাবে আসতেছে না। এর কোনো মানে সলিউশন যদি আপনি আমাকে একটু দিতেন স্যার ওমর ফারুকের কাছে প্রশ্ন করতে এর পারেন। পাশাপাশি আমি কোনো ভাবে আমার যেহেতু পিএলআইডি অপারেশন, আমি আসলে কোনোভাবে ব্যায়াম করতে পারতেছি না, আমার কোমরে পেইন হয় আর কি প্রচন্ড। কিছু জানার আছে? দর্শক, আপনার আর অন্য কোনো রোগ আছে? স্যার আমার হার্টের সমস্যা আছে এবং হাই প্রেশার আছে। ওকে, কিডনির সমস্যা আছে? না স্যার, আমার কিডনির সমস্যা নেই। ওকে, ধন্যবাদ। ওমর ফারুক, আপনার বয়সটা যদি একটু বলতেন আমাদের। 37, 38। আচ্ছা, 37, 38। আচ্ছা, আর ডায়াবেটিসের আমরা শুরুতেই বলেছিলাম যে চিকিৎসা কিন্তু পদ্ধতি 3টা। একটা খাদ্যাভ্যাস, তারপর হচ্ছে যে জীবনযাত্রার, অর্থাৎ হাঁটা, ব্যায়াম করা এবং ঔষধ। এখন ওনার পিএলআইডির কারণে উনি ব্যায়াম করতে পারছে না, এবং আমি সাধারণত আমার রোগীদেরকে বলি যে ডায়াবেটিসের 1 নম্বর ওষুধ ব্যায়াম বা হাঁটা, 2 নম্বর ওষুধ হাঁটা, 3 নম্বর ওষুধ হাঁটা, 4 নম্বর ওষুধ হচ্ছে ঔষধ। তো উনি কিন্তু সেটি করতে পারছে না। তারপর হচ্ছে যে ইনসুলিন, উনি যে মাত্রার ইনসুলিনটি নিচ্ছে, এইগুলির ক্ষেত্রে যখন কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা দুই ধরনের ইনসুলিনের সংমিশ্রণ দেই। একটা 3 বেলার ইনসুলিন, এটাকে বলা হয় বোলাস ইনসুলিন, আর একটা হচ্ছে বেজাল ইনসুলিন। অর্থাৎ বাজারে যেমন এক্ট্রাপিড অথবা ম্যাক্সিলিন আর অথবা জেনসুলিন আর যেগুলি পাওয়া যায়, এটা খাওয়ার আগে 3 বেলা নিতে হবে। এই 3 বেলার ইনসুলিনটা আমরা যে খাবার খাচ্ছি 3 বেলা, সেই পোস্ট প্রান্ডিয়াল যে সুগারটা, সেটাকে কমাবে।
আর আরেকটা হচ্ছে অ্যাট বেড টাইম এইটা নিতে হবে, এইটা হচ্ছে যেটা 24 ঘন্টা ব্যাপী কাজ করে এবং সেটি রক্তে ইনসুলিনের মাত্রাটা বাড়িয়ে রাখবে, যার ফলে 3 বেলার খাওয়াটা কন্ট্রোল করছে হচ্ছে আমার শর্ট অ্যাক্টিং ইনসুলিন যেটা, আর যেটা 24 ঘন্টা একটা ভালো ইনসুলিন লেভেল রক্তে মেনটেন করছে এটা হচ্ছে বেসাল ইনসুলিন। তো সাধারণত এই দুই ধরনের ইনসুলিনের কম্বিনেশনে এটা যেহেতু কম বেশি করা যায়, ওনার কয়েকদিনের রেকর্ড, ব্লাড সুগারের রেকর্ড থেকে ইজিলি সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে দুই ধরনের ইনসুলিন লাগবে। আশা করছি উনি উত্তরটি পেয়েছেন। স্যার, আমরা ইতিমধ্যে হচ্ছে ডায়াবেটিসের টাইপ 5-এর যে ধরনগুলো নিয়ে আমরা কথা বলে ফেলেছি, লক্ষণ উপসর্গগুলো নিয়ে আমরা কথা বলেছি, এবার একটু আমরা চিকিৎসা জানতে চাই যে টাইপ 5 ডায়াবেটিস হলে এর চিকিৎসাটা কি হচ্ছে অন্যান্য যে টাইপ ডায়াবেটিসগুলো রয়েছে তার মতোই হবে, নাকি এর যে চিকিৎসা ব্যবস্থাটা আছে সেটার কোনো তফাৎ আছে? হ্যাঁ, কিছুটা তফাৎ আছে। প্রথম হচ্ছে যে এটি আমরা আগে এতক্ষণ জেনেছি যে এটি পুষ্টির অভাবে হয়, কাজে আগে তার যে মেল নিউট্রিশন আছে সেটি কারেকশন করতে হবে। তার মানে যে সমস্ত তার ম্যাক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ আমিষ, শর্করা, ফ্যাট এবং হচ্ছে যে যে সমস্ত নিউট্রিয়েন্ট আছে এগুলি সবগুলি পূরণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এক্ষেত্রে ওষুধেও ট্যাবলেটের ইনসুলিন সিক্রেশনটা বাড়াবে এবং ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। আর অনেক ক্ষেত্রে স্বল্প মাত্রার ইনসুলিনের প্রয়োজন হতে পারে। তার মানে হচ্ছে যে এইটি টাইপ 1-এর মতো মানে যে একদম ইনসুলিন ডিপেন্ডেন্ট, ইনসুলিন সবসময় লাগবে এমনটি নয়। আচ্ছা, ওষুধ কি সবসময় লাগতে পারে? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধের প্রয়োজন হয় এবং যেহেতু প্যানক্রিয়াসে বিটা সেলগুলি সাফিসিয়েন্ট না, কাজেই কিছুটা ওষুধের প্রয়োজন হয়। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি যে আমরা তো অনেক সময় জানি যে টাইপ 1 ডায়াবেটিস বংশগতভাবে হচ্ছে গিয়ে এটা হয়ে থাকে, তো টাইপ 5 ডায়াবেটিস এটা কি বংশগতভাবে হতে পারে? টাইপ 5 বংশগতভাবে কিছু কিছু ডিজিজ আছে যেগুলির কারণে মেল নিউট্রিশন হয়, সেটি বংশগত, যেমন সিস্টিক ফাইব্রোসিস একটি রোগ আছে। তো সেগুলির ক্ষেত্রে এটি হচ্ছে যে সিস্টিক ফাইব্রোসিস এটি একটা জেনেটিক ডিজিজ এবং এইটা যদি তার সন্তানের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তার মধ্যে হওয়ার একটা মানে মেল নিউট্রিশন থাকতে পারে, সে হতে পারে, কিন্তু সরাসরি কিন্তু লিঙ্কড নাই যে বংশগতভাবে এটি যাবে। আচ্ছা, তাহলে একটু জানতে চাই গর্ভবতী মা ও শিশুদের উপযুক্ত পুষ্টির খাবার নিশ্চিত করতে আসলে কি করা যেতে পারে? তবে তার আগে আরেকজন দর্শক যুক্ত আছেন, ওনার প্রশ্নটা আমরা নিব। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক শুনতে পাচ্ছি। আমি গাইবেন্ডা থেকে। জি দর্শক, প্রশ্নটি করুন। প্রশ্নটি মানে হচ্ছে ডক্টরকে একটা কথা বলবো, এই ডায়াবেটিস সম্বন্ধে। আমার মা ডায়াবেটিস, আমার মা মারা গেছে, আমার বড় ভাই ডায়াবেটিস মানে হয়েছে আর কি, ডক্টরের কাছে গেছি ডায়াবেটিস করা বলছে। তা আমারও কি ডায়াবেটিস আছে? আমি কি কি জিনিসগুলো ডায়াবেটিস রোগ ক্ষমতা হবে আর কি, আমারও ভয় হচ্ছে। আমি ডায়াবেটিস পরীক্ষা করছি। আচ্ছা, উনি যেটি জানতে চেয়েছেন যে ওনার মা মারা গিয়েছেন ডায়াবেটিস এবং বাবারও ডায়াবেটিসের হিস্ট্রি আছে, তো ওনার কি হচ্ছে বংশগতভাবে সে ডায়াবেটিসটা হওয়ার সম্ভাবনা আছে কিনা বা উদ্বেগের কোনো কারণ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আপনার সম্ভাবনা আছে। সাধারণত টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে যে এটা বংশগত। যদি বাবা মার থাকে বা অন্যান্য ভাই বোনের থাকে তাহলে তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি। তো সেই জন্য ওনার অবশ্যই ডায়াবেটিক পরীক্ষা করতে হবে, ডায়াবেটিস একদম প্রপার ওয়েতে পরীক্ষা করতে হবে। খালি পেটে গ্লুকোজ খেয়ে তারপরে 75 গ্রাম খালি পেটে করবে এবং তারপরে 75 গ্রাম গ্লুকোজ খাবে এবং 1 ঘন্টা 2 ঘন্টা পরে দেখবে এবং 3 মাসের গড় HbA1c দেখবে। যদি এইটি ভালো থাকে তাহলে উনি প্রতি বছর সেটি চেক করতে হবে। যেহেতু বংশগতভাবে হিস্ট্রি আছে সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে এই বিষয় নিয়ে। আমরা এবার একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে যেহেতু পুষ্টিহীনতার কারণে টাইপ 5 ডায়াবেটিস হয়ে থাকে, সেই ক্ষেত্রে গর্ভবতী মা ও শিশুদের জন্য উপযুক্ত পুষ্টিকর খাবারের তালিকাটা কেমন হওয়া উচিত? প্রথমত হচ্ছে যে আমরা একটা সুষম খাদ্য আমরা যেটা বলতে বুঝি যে 4:1:1, ঠিক আছে? অর্থাৎ এখানে প্রোটিন থাকবে যথেষ্ট পরিমাণে, কার্বোহাইড্রেট থাকবে এবং ফ্যাট থাকবে কম, এবং হচ্ছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ শাকসবজি, ফলমূল এগুলি থাকবে। তো যখনই একজন মা প্রেগনেন্ট হবেন তখনই একজন চিকিৎসকের কাছে যেয়ে এবং অথবা একজন
ডায়েটিশিয়ানের কাছে যে ওনার কিন্তু একটা ডায়েট চার্ট নেওয়া উচিত এবং সেটা অনুসারে ফলো করা উচিত। এবং ডায়েট চার্টটা কিন্তু সবার ক্ষেত্রে সমান না, এটা ইন্ডিভিজুয়ালাইজড, এক একজনের এক এক রকম হবে। কারণ এটা নির্ভর করবে তার বয়স, তার উচ্চতা, তার ওজন, শরীরের ওজন, এগুলির উপর, এবং বর্তমানে কোনো অপুষ্টিতে আছে কিনা এগুলির উপর। তাহলে এইটা অর্থাৎ আমাদের সকল ধরনের খাবারের যে উপাদানগুলি আছে, শর্করা, আমিষ, তারপরে চর্বি এবং হচ্ছে যে ফলমূল, শাকসবজি, এই সবই কিন্তু থাকতে হবে যথেষ্ট পরিমাণ অনুসারে। একটা সুষম খাদ্য তালিকা যাতে তারা তৈরি করতে পারেন। স্যার, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি, একটু জানতে চাই যে অন্যান্য ডায়াবেটিস যেগুলো আছে, যেমন টাইপ 1 ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিস, এখানে একটা চিন্তার বিষয় থাকে যেটা সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব না। এটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যম দিয়েই হচ্ছে আজীবন চলতে হবে। তো টাইপ 5 ডায়াবেটিসের ক্ষেত্রে কি যেহেতু পুষ্টির কারণে এটা হয়ে থাকে, সেই ক্ষেত্রে কি এটা সম্পূর্ণভাবে নির্মূল হওয়া সম্ভব যদি সম্পূর্ণভাবে সে পুষ্টির দিকটাকে খেয়াল রাখে বা ওইভাবে করে খাদ্য তালিকা তৈরি করে? হ্যাঁ, এইটার ব্যাপারে যদিও বিস্তারিত কোনো স্টাডি নেই, তবে সম্ভব যদি তার প্যানক্রিয়াটিক বিটা সেলগুলির গ্রোথ যথেষ্ট হয়, তারপর যখন উনি নিউট্রিশনের অভাবটা পূরণ হবে, তখন কিন্তু তার লাইফস্টাইল মেনটেন করলে সেখানে শুধুমাত্র লাইফস্টাইলের মাধ্যমেও এবং খাবার দাবার নিয়ন্ত্রণের মাধ্যমেও ডায়াবেটিস হয়, এই ধরনের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। এটা তো গেল খাবারের কথা, আমি একটু ঘুমের কথা জানতে চাচ্ছি যে ঘুমের সাথে ডায়াবেটিসের সম্পর্কটা কি? অবশ্যই একটি সম্পর্ক আছে, কারণ হচ্ছে যে যদি না ঘুমে থাকে তাহলে তার ডায়াবেটিসের মানে মাত্রা বেশি থাকতে পারে। সেজন্য পরিমিত ঘুম, কমপক্ষে 6 ঘন্টা, যে আমরা বলি 6 থেকে 7 ঘন্টা একটা ঘুম, সেটি কিন্তু থাকতে হবে। সেটি না থাকলে ডায়াবেটিস বেশি থাকতে পারে। 6 ঘন্টা ঘুম, তবে অনেকের তো অভ্যাস আছে রাত জাগার বা একটু দেরি করে ঘুমানো, তো সেখানের সাথে কি ডায়াবেটিসের কোনো সম্পর্ক বা ডায়াবেটিস বেড়ে যেতে পারে এমন কোনো সম্ভাবনা থাকে? হ্যাঁ, যেমন কারো অনেকের রাতে ডিউটি থাকে, প্রায় সবসময় রাতে ডিউটি থাকে এবং দিনে উনি ঘুমায়। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, আমি তো ঘুমাচ্ছি, দিনে সারাদিনই ঘুমাচ্ছি, তাহলে কি সেটা যথেষ্ট কিনা? হ্যাঁ, এটা যদিও দিনের বেলা যথেষ্ট পরিমাণে ঘুমাচ্ছেন, কিন্তু অনেক সময় রাতে আমাদের কিছু কিছু হরমোন যেগুলি আছে সেগুলি পালসেটাইল রিলিজ হয় এবং যেটা রাতে রিলিজ হয়। তো যার ফলে কিছু হরমোন এবং এইগুলি স্লিপের সাথে অনেকটা রিলেটেড। তো এইখানে কিছু প্রবলেম থাকে, এবং এই জন্য দেখা যায় যে যারা দীর্ঘমেয়াদী রাতে ডিউটি করেন এবং দিনে কাজ করেন, তাদের ডায়াবেটিসও অনেক সময় ভালো কন্ট্রোল থাকে না, এবং তাদের একটা সবসময় শারীরিক দুর্বলতা এটা কিন্তু থাকেন, এবং অনেক সময় ওনাদের যে মনের যে অবস্থাটা, অনেক সময় ইরিটেবিলিটি এবং হচ্ছে ডিপ্রেশন, এগুলো কিন্তু অনেকটা রিলেটেড। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনার মূল্যবান সময় আজকে আমাদেরকে দিয়েছেন এবং এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে, এবং আজকে যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।